এসআইআর আতঙ্কে বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। সীমান্ত পেরিয়ে ওপারে যেতে অপেক্ষা করছেন শয়ে শয়ে বাংলাদেশি। কেউ ভারতে কাটিয়েছেন 5 থেকে 6 বছর, কেউ তারও আগে থেকে এসে রয়েছেন। অনেকে ভারতীয় নথি বানিয়েও ফেলেছেন, এমনকি রেশনও তুলছেন। আর এবার এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা। এইখানে স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের জায়গায় জায়গায় যেখানে হাকিমপুর সীমান্ত চেকপোস্ট রয়েছে, সেখানে প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাবেন। দেখা যাচ্ছে এদেশের আধার কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেছিল। আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? ওই তো সরকার তো বানিয়ে দিয়েছে বাবা। আর কত টাকা নিয়েছে? টাকা নিয়ে এমনি সরকার তো বানিয়ে দিয়েছিল বাবা। আপনার আধার কার্ড? আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। আমরা দেখতে পাচ্ছি এটা মিঠু মোল্লার ভোটার কার্ড পর্যন্ত এদেশে তৈরি হয়ে গেছিল। তারপরে এখন দেখা যাচ্ছে এনআরসি এসআইআর আতঙ্কে মিঠু মোল্লার, তুমি দেখতে পাচ্ছ যে আধার কার্ডও এখানে রয়েছে মিঠু মোল্লার। চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এখানকার ভারতীয় নথি কি করে তৈরি করলেন? কথা বলতে পারছে না, বলছে আমার নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার তো দিয়েছে বাবা। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়িয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5,000 করে, 5,000 টাকা করে নিয়েছিল। সল্টলেক সেক্টর 5। ওই বাসা বাড়ি কাজ করতাম, এখানে থাকতে দিচ্ছে না। তাই কারা দিচ্ছে না থাকতে? সব বলছে এনআরসি চালু হয়ে গেছে। এখানকার বাংলাদেশের নথি, মিঠু মোল্লা তার বাংলাদেশের নথি রয়েছে, সেই নথি দেখিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে চলে যাবেন। তোমার কোথায় বাড়ি ছিল? আমাদের বাড়ি হলো ভুমরা। ভুমরাই। ভোমরা, সাতক্ষীরা। হ্যাঁ। কবে এসেছিল এখানে? আমি এই 5 বছর আইছি। কিভাবে এসেছিল? ওই চুরাইতে আইছে। তারপরে এখানে কোথায় থাকতো? এই জায়গায় থাকতাম ওই হাতিয়ারা। কি কাজ করতো? এই কাগজ টাগজ টুকাতাম, এমনি ওই প্লাস্টিক খরতাম লোকের বাড়িতে কাজ করতো না কারখানা? ওই লোকের বাড়িতে। তারপরে চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছে, ওই নাচতে হচ্ছে, থাকতে পারবো না। আমি নিউটনে থাকতাম, ঘনি নিউটন, কাগজ কুড়োতাম। হ্যাঁ, কত বছর আগে? আজ 10-12 বছর আগে। কার সাথে এসেছিল? আমার স্বামীর সাথে। কোথা দিয়ে এসেছিল? বাংলাদেশ থেকে। কোন বর্ডার থেকে? কোন বর্ডার দিয়ে আসছে আমার তো মনে নেই। তখন এসেছিলাম সরাইপথে এসেছিলাম। হ্যাঁ, তা প্রায় ওরকম এই তো 3 বছর আগে। বলছে বাংলাদেশের মানুষকে থাকতে দেবে না, দেশের মানুষ দেশে ফিরে যাও। তার জন্য আমরা দেশের মানুষ দেশে ফিরে যাচ্ছি। কত বছর ছিলেন আপনি? এই বছর তিনেক থেকে আছি। এই ছবিটা উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে, যেখানে শয়ে শয়ে বাংলাদেশিরা ভিড় করে রয়েছেন কখন তারা বাংলাদেশে প্রবেশ করবেন। কারণ তারা আতঙ্কে রয়েছেন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। কেউ বলছেন তাদের কাছে নথি নেই, তারা ফিরে যেতে চাইছেন। কেউ বলছেন তাদের কাছে নথি আছে। আর এখানেই প্রশ্ন, তাহলে তারা কেন ফিরে যেতে চাইছেন বাংলাদেশে? সুদূর যশোর থেকে 20 বছর আগে মেহেদী হাসান আহমেদ, সঙ্গীত শিল্পী, চোরাপথে এ রাজ্যে এসেছিলেন। আজকে ফিরে যাচ্ছেন। কেন ফিরে যাচ্ছেন আপনি? ফিরে যাচ্ছি যেহেতু চোরাপথে এসেছিলাম, সেটা তো আপনিই বললেন, এটা আর বলার মতো কিছুই না। আর গভর্নমেন্ট এখন সুযোগ করে দিয়েছে ফিরে যাওয়ার, সেই কারণেই ফিরে যাচ্ছি। আমি রয়েছি, আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি। কতদিন ধরে অপেক্ষা করছি? অপেক্ষা বলতে 20 বছর আগে তো চলে এসেছিলাম, তারপরে এমন সুযোগ তো পাইনি, এমন সুযোগ তো পাওয়া যায়ও না। তো ওই 20 বছর ধরেই এখানে ছিলাম, আজ সুযোগ পেয়েছি, চলে যাচ্ছি। কোথায় থাকতেন এখানে? এখানে থাকতাম আমি হুগলির ডানকুনিতে। 20 বছর এদেশে ছিলেন, কোনো এদেশের নথি তৈরি করতে পারেন? না, এদেশের নথি তৈরি করতে পারিনি। তার একটা কারণ হচ্ছে, নথি তৈরি করতে গেলে পুরনো কিছু দেখাতে হয়। যেমন আমি তৈরি করতে গেলে বাবার, বা বাবা তৈরি করতে গেলে দাদুর, এমন তো কিছু নিয়ম থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি আমার বাবা এবং আমার মায়ের ছিলাম, সেই কারণে তৈরি করা হয়নি। আমি ওই গান টান শিখতাম টুকটাক, এখানে ওখানে শো করতাম, তাতে তেমন কিছুই হতো না। এত বছর এই বাংলায় কাটিয়েছেন, চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছি তো বললাম আপনাকে, যেহেতু আমি ইনলিগালভাবে এসেছিলাম, তারপরে যাওয়ার সুযোগ পাইনি, নিজের দেশে ফিরে যাব, এটা স্বাভাবিক ব্যাপার। আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয়, এটা তার কোনো অন্যায় নয়,
কারণ যেহেতু আমি ইনলিগালভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক, তো সেই ক্ষেত্রে এটা করা আমার মতে অন্যায় কিছুই নয়। অর্থাৎ এইরকম এসআইয়ের আতঙ্কে ফের বাংলাদেশিরা ভারত ছাড়ার হিড়িক। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শয়ে শয়ে বাংলাদেশি ভিড় করেছেন, তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। এমন অনেক বাংলাদেশি রয়েছেন যারা স্বীকার করছেন প্রকাশ্যে যে তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের কাছে কোনো নথি নেই, তারা এখন ফিরে যেতে চাইছেন। আবার এমন বাংলাদেশিও রয়েছেন যাদের কাছে তারা ভারতে এসে তারা নথি বানিয়ে ফেলেছিলেন, এমনকি রেশন তুলছিলেন, আর উদ্ভূত পরিস্থিতিতে এবার তারা বাংলাদেশে ফেরত যেতে চাইছেন। কোথায় থাকতেন এখানে? নিউ টাউনে থাকতাম। কারা বলছে আপনাদের চলে যেতে? কারা বলবে, এখন মোবাইলে যা দেখছি সেটাই। সরকার থেকে যে আইন পাস হয়েছে সেই অনুযায়ী তো আমরা থাকতে পারি না, কেননা সেগুলো তো আমাদের কাছে নেই। এতদিন ধরে এখানে ছিলেন, কোনো নথি তৈরি করতে পারেননি? আমরা নতুন তৈরি করতে পারিনি তো, কেননা বাপ দাদাদের কাগজপত্র লাগে একটা জিনিস অরিজিনাল তৈরি করতে গেলে। এখন ডুপ্লিকেট পারলে তো 5,000 10,000 দিয়ে করতে পারতাম, কিন্তু কেন ডুপ্লিকেট? টাকা চাওয়া হয়েছিল ডুপ্লিকেটের জন্য? আমরা চেষ্টাই করিনি। এই যে বললেন 5-10 হাজার টাকা দিয়ে করা যেত, আমরা চেষ্টা করিনি তো। শুনেছেন হয়? শুনেছি, লোকের মুখে শুনেছি যে এত টাকা দিলে কাগজ হয়ে যাবে, কিন্তু আমরা সেগুলোতে যাইনি, ফেসে ফেসে যাব। এখন কারা বলছে আপনাদের চলে যেতে ওখানকার লোক? এখন বর্তমান যে দেশের পরিস্থিতি সেই অনুযায়ী আমরা যদি থাকি তাহলে এখান থেকে 2 বছর পরে হয়তো জেলে ঢুকিয়ে দিতে পারে। তার আগে এখন বর্ডারে বলছে যে তোমরা বর্ডারে যাও, তোমাদের পার করে দেওয়া হবে। সেইভাবে আমরা ঘর বাড়ি সব ছেড়ে যে প্রয়োজনের জিনিসপত্র নিয়ে এখন চলে এসেছি। কেন এই সীমান্তটা বেছে নিলেন? এটা সহজ উপায়। এখন যদি দালাল ধরে যায় তাহলে ধরতে পারলে তো জেলে দিয়ে দেবে, আর ওরা অনেক টাকা নেবে, এত টাকা আমাদের কাছে নেই তো। শুধু যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারাই ফিরে যাচ্ছেন এমনটা নয়, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে যারা ভারতে এসেছিলেন এসআইআর এর আবহে, তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে। শুধু বাংলাদেশ না, মায়ানমারের বাসিন্দারাও এই স্বরূপনগরের হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে মায়ানমারের বাসিন্দা মোহাম্মদ সেলিম। তিনি হায়দ্রাবাদে দিনমজুরের কাজ করতেন, তিনি হাকিমপুর দিয়ে তিনি বাংলাদেশ ফিরে যাচ্ছেন। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাব। কতজন আছেন আপনি? 22 জন তো আছে। তারপরে ওখান থেকে কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। এই সীমান্তে কেন বেছে নিলেন? হ্যাঁ, এই জায়গাটা দিয়ে কেন যাচ্ছেন? लोगों से पूछते पूछते यहाँ से आगे चल जा रहा हूँ। আগে কি বাংলাদেশ থেকে এখানে কিভাবে এসেছিলেন? এখান থেকে আসছিলাম লোক জনসাথে আশাপাশি। কত বছর ছিলেন এখানে? 5 বছর আছে। কি কাজ করতেন? হুম, মজদুরি। এরা কি আপনাদের বাড়ির লোকজন? হুম, কে হয়? कौन? वो আমার। আপনারা কতদিন ছিলেন হায়দ্রাবাদে? इसीलिए 6-7 साल से रहा था। কোথায় বাড়ি আপনার? मायमा কোন কোথায় যাচ্ছেন? यहाँ कुत्ता से यहाँ कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কিভাবে এসেছেন এখানে? इबा में किबा ने आके कैसा आया कैसे नहीं जा रहा हम कुछ भी नहीं मालूम। কোথায় যাবেন এখনো তারা জানেন না। এখান থেকে তারা বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে যাবেন, সেখান থেকে মায়ানমার ফিরতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কিন্তু যা বলছেন যে তারা এখানে এসেছিলেন চোরা পথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে, কিন্তু আবার ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেই ফিরে যাবেন। কিন্তু মায়ানমারের এই পরিবার তারা বাংলাদেশ হয়ে তারা মায়ানমারে ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।